This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রায় 14 ঘন্টা হয়ে গেল আমরা ধারাবাহিকভাবে পাথর প্রতিমার ঢোলাহাটের দিকে নজর রাখছি। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছবিগুলো দেখুন, অনুমান করতে পারবেন ঘরে বসেই। পিসিআর ছবি দেখাবে বিগ ওয়ালে, দেখুন বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা বাড়ি। মার্ক করে দেখাচ্ছি, দেখুন এই দেখুন কংক্রিটের দেওয়াল, 10 ইঞ্চি পাঁচিল ভেঙে পড়েছে। ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছেন। ঘরের জিনিসপত্র, বালতি, গামলা দুমড়ে মুচড়ে গেছে, ছাদ উড়ে গেছে, একটা পাঁচিল ভেঙে পড়ে গেছে, 5 ইঞ্চির যে পাঁচিল ভেঙে পড়ে গেছে, ছাদের একটা অংশ উড়ে গেছে। ছবিগুলো দেখতে পাচ্ছেন, বাড়ির যে অংশে চাল ছিল মানে অ্যাডভেস্টার উড়ে গেছে। ভয়ঙ্কর ছবি। গ্রামবাসীরা রাস্তায় নেমে এসেছেন, তারা প্রতিবাদে সামিল হয়েছেন, একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন। আর এই ছবিটা দেখুন, একটা পুকুরের মধ্যে গিয়ে পড়েছে গ্যাস সিলিন্ডার। এই সব ছবি দেখার পর অনেকেই প্রশ্ন তুলছেন, এখানে কি শুধুমাত্র ওই বাজি তৈরির মশলাই মজুদ ছিল, না অন্য কোনো মশলা মজুদ ছিল যা হয়তো অন্য কাজের জন্য আনা হয়েছিল? এই ছবি প্রশ্ন তুলতে বাধ্য করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মীরা, কে রয়েছেন চট করে দেখে নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন একেবারে স্পট থেকে, শর্মিষ্ঠা পৌঁছে গেছে স্পট থেকে রয়েছে, এবং রয়েছে শুভেন্দু। এখনো পর্যন্ত আমরা যে খবর পেয়েছি তাতে 8 জনের মৃত্যু হয়েছে, কিন্তু সংখ্যাটা 18ও হতে পারতো, তাই তো শর্মিষ্ঠা? একদম শুভজিৎ, তুমি যে ভয়ানক ছবিগুলো দেখালে সেই ভয়ানক ছবি দেখে তো আমরা বুঝলাম যে আজ সকাল পর্যন্ত আমরা মৃতের সংখ্যা আমাদের জানাতে কষ্ট হয় প্রত্যেকবার, কিন্তু জানাতে হয় 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু জানো তো, এই যে যেখানে দুর্ঘটনাস্থল আমার পিছনের দিকে, এই বাড়িটাতেই টিউশনি পড়ানো হচ্ছিল এবং এখানে প্রচুর বাচ্চা ছিল, তাদের তখন ছুটি দেওয়া হয়েছিল, যে কারণে এই কথাটা বলা হচ্ছে 8 জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটা 18ও হতে পারতো। একটু আগে এই ছেলেটা যে টিউশনি পড়ায় সে প্রতিবাদ করতে করতে বলে এলো যে শিক্ষিত মানুষ হয়েছে যখন, এবার প্রতিবাদ করা উচিত, এবার মুখ খোলা উচিত, কারণ আজ যদি ওই বাচ্চাগুলোর কিছু হতো তাহলে তার দায় আমার উপর হতো। আপনি বলুন তো, আপনি যথেষ্ট রেগে আছেন, যথেষ্ট কষ্টেও আছেন, কারণ আপনি ছোট্ট ভাইজিটাকে চোখের সামনে পুড়তে দেখেছেন। শুভজিৎ, খুব খারাপ লাগছে, আমাদের বলতে সত্যি খারাপ লাগছে। বাচ্চাটার কয়েকদিন আগে মুখে ভাত হয়েছে, সেই বাচ্চাটারও মৃত্যু হয়েছে। আপনি বলছেন যে 8টা 18ও হতে পারতো, এত বড় হতে পারতো, এই আশঙ্কাটা, এই ভয়টা কেন করছেন? দেখুন, বর্তমানে আমি একজন প্রাইভেট টিউটর, কারণ এটার উপরেই আমার রুটি রোজগার থেকে শুরু করে আমার যাবতীয়, আমি বর্তমানে একজন স্টুডেন্ট, একজন টিচারও। তা আমার বাড়িতে কালকে ধরুন 22 জনের উপরে ব্যাচ ছিল। তো আমি কোনো ভাগ্যবশত আমি এমনি 8টা 15 20 বা 8:30টায় ছুটি দিই। কালকে আমার কি মনে হলো 8টা 20 ছুটি দিয়েছি, কারণ আমি ছুটি দেওয়ার প্রধান কারণ ছিল কালকে কেকেআরে খেলা ছিল। আমি তখন খেলাটা দেখছিলাম, দেখতে দেখতে তো ছুটি দিয়েছি। কারণ যখন পড়ানো হয়ে গেছে, এবারে আমি তখন উঠানে পড়াচ্ছিলাম, এই উঠানে এই খোলা জায়গাটাতে, এই উঠানে পড়াচ্ছিলাম। আসুন, একদম এই উঠানে পড়াচ্ছিলেন। আমি উঠোনের দিকে তো যাচ্ছি, কিন্তু উঠোনের থেকে দুর্ঘটনাস্থলের জায়গাটা বলবো 10 মিটারও হয়তো না, আমি হেঁটে হেঁটে দেখো চলে এলাম উঠোনে, আমার পিছনের দিকেই কিন্তু দুর্ঘটনাস্থল ছিল। এই জায়গাটা তুমি গরমের মধ্যে পড়াচ্ছিলে, তারপর কি হলো দুর্ঘটনার সময়? আমি 8টা 20-তে ছুটি দিয়েছি। 8টা 20-তে ছুটি দেওয়ার পর আমি ফোনটা এইভাবে, যখন খেলা চলছিল আমি ফোনটা এইভাবে ধরে, আমি এমনি জাস্ট গরম লাগছিল বলে আমি আমার বারান্দাতে এখানে পড়েছে এইভাবে বসেছিল। এবার খেলাটা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম সেল ফেটেছে, সেল ফেটে আগুন একদম পুরো আমার উঠানে চলে এসেছে। আমার মা ওখানে দাঁড়িয়েছিল, ওই যে টাইম কলটা ওখানে দাঁড়িয়েছিল। তাহলে ওই যে সেলের যে আগুনটা যদি আমার মার গায়ে এসে পড়তো, মা তো সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যেত। আচ্ছা, ওই দায়টা কে নিত? মমতা ব্যানার্জি নিত। এই শিক্ষিত হয়েছি বলে তারপর এই দায়টা কে নিত বলুন? আপনারা যে লাইসেন্স দিয়ে যে ব্যবসাটা করাচ্ছিলেন, তাহলে এই যে 22 জন মানুষ, যদি আমি 8:30টায় ছুটি দিতাম, তাহলে যখন এই যে ঘটনাটা ঘটছিল ওখানে যদি কোনো একটা বাচ্চার প্রাণ চলে যেত, তাহলে গার্জেন এসে ফার্স্ট কার্ড ধরতো। আমি একদম তোমার কাছে আমি আবারও আসবো, কিন্তু তুমি সত্যি কথা শুভজিৎ, এই প্রশ্নটা আমরা এড়াতে পারি না। এই উঠোনে 22খানা বাচ্চা পড়াশোনা করছিল, কয়েক মিনিটের হেরফের, তুমি ভাবো 8টা 32 নাগাদ এই ঘটনাটা ঘটেছে, ওইখানে শেল ফেটে এইখান অব্দি এসে পৌঁছেছে, আর যারা এখানে পড়াশোনা করছিল কয়েক মিনিটের হেরফের যদি ঘটতো তাহলে কি হতে পারতো? এর দায়টা তোমাকেই শেষ পর্যন্ত নিতে হতো। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কি বলবো, তখন তুমি তোমার বৌদি আর ভাইজিকে কি দেখলে? তারপর যখন আমি বাস্ট হলো, আমি প্রথমে ভেবেছিলাম যে কেউ হয়তো বাজি কিনতে এসে টেস্ট করে হয়তো দেখাচ্ছে। তারপরে যখন 2-3 বার জোরে জোরে বাস্ট হলো, তখন আমি মোবাইলটা হাতে করে ওপারে গিয়েছি জাস্ট কি হয়েছে দেখার জন্য। গিয়ে দেখলাম যে আমার চন্দ্রকান্ত তার বাড়ি রুমে অলরেডি আগুন জ্বলছে,
যখন উঠানে দাঁড়ালাম তখন তো দেখতে পেলাম যে আমার বৌদি এবং ভাইজি অলরেডি পুড়ছে। তা বৌজি আমাকে হাত নাড়িয়ে বলছিল যে ভাই ভিতরে আসিস না, ভিতরে আসিস না। আর কি বললাম, তো 6.5 মাসের বাচ্চাটাকে। এবার আমি যদি ভিতরে ঢুকে যাই তখন তো একটা সমস্যা হয়ে যেত, কারণ চন্দ্রকান্ত দাদার ছেলে মানে অর্ণব হচ্ছে টিউশন থেকে সবাই বাড়ি এসেছে। এবার ও পোর্ট থেকে উপরের দিকে উঠছে আর মাকে দেখতে পাচ্ছে। আর ও ওখান থেকে আমাকে বলছে কাকা মাকে একটু বাঁচাও, মাকে একটু বাঁচাও, মাকে বার করে নিয়ে আসো, বোনকে বার করে নিয়ে আসো। এবার সেই সময় চন্দ্রকান্ত দা বাইরে থেকে ছুটে ভিতরের দিকে ঢুকছে। এবার তখন আমি আর আমার ছোটো কাকু, ওই দুজনা ছাড়া আর কেউ ছিল না। তখন গ্রামবাসী বুঝতেও পারেনি যে ঘটনাটা ঘটছে। এবারে আমি চন্দ্রকান্ত দাকে ধরে নিই, তা তুষার দা আসে, তুষার দাকেও ধরি। আর এবারে বৌদি ভাইজিকেও তো ধরতে পারিনি। সব থেকে বড় কথা, ভাইপোকে হয়তো আমি বাঁচাতে পারতাম, কিন্তু পারলাম না। এটা আমার ভুল, কারণ আমি ওকে ছুঁয়েও ছিলাম। ওকে যদি ধরে আমি বাইরে নিয়ে চলে আসতাম তাহলে হয়তো ওই মানুষটা, বাচ্চাটা বেঁচে থাকতো। কদিন আগে অন্নপ্রাশন হয়েছে বাচ্চাটা, 6 মাসের। যে কদিন আগে আমি সন্ধ্যার কিছুক্ষণ আগে মানে বাচ্চাটাকে কোলে করে নিয়েছিলাম, নিয়ে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে থেকে আমার বাড়িতে এসে কিছুক্ষণ ছিল, তারপর মাকে যে দিয়েছে আমি পড়াতে বসছি। যদি ঘন্টাখানেকের মধ্যে তোমার বাড়িতে, তাহলে ওই বাচ্চাটাও বেঁচে থাকতো। মানে শুভজিৎ সত্যি এই ছেলেটা শিক্ষিত, সে নিজে বললো আমি শিক্ষিত, আমাকে প্রতিবাদ করতে হবে। এই ঘটনাটা মানে দায় কে নেবে? মানে শুভজিৎ সত্যি তো এই ঘটনাটা দায় কে নেবে? তুমি এখনো পর্যন্ত দেখো বাইরে থেকে প্রচুর মানুষ আসেন, কিন্তু তুমি পুলিশের নিরাপত্তা কতটা দেখতে পাচ্ছ বলো তো? তার আগে আমি কিছুক্ষণ আগে মানে কয়েক মিনিট আগে আমি কোথায় কোথায় বারুদ পড়ে রয়েছে, কোথায় কোথায় বাজি পড়ে রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো দেখেছি। শর্মিষ্ঠা আমরা দেখেছি, শর্মিষ্ঠা একজন তিনি আমাদের বলছেন লাইভে যে তিনি দেখছেন তার বৌদি হাত বাড়িয়ে দিচ্ছে পুড়তে পুড়তে, একজন বলছে আমার বোনটাকে নিয়ে আসো বেঁচে যাবে, কিন্তু তিনি অসহায়, তিনি নিরুপায়, বারবার বলছেন বাঁচাতে পারলাম না। কিন্তু আমরা কথা দিচ্ছি, আমাদের ফুল টিম পৌঁছে গেছে, আমরা টিভি9 বাংলা কথা দিচ্ছি, আমরা এর শেষ দেখে ছাড়বো। কার কৃতকর্মের জন্য আজকে এই পরিণতি হলো বাচ্চাগুলোর, কার গাফিলতির জন্য আজকে 8টা প্রাণ জীবন্ত পুড়ে গেল, আমরা তদন্ত করে ছাড়বো। তদন্ত শুরু করেছি আমরা, আর সেই তদন্ত করতে গিয়ে আমরা খুঁজে পেলাম ওই দুর্ঘটনাস্থল থেকে 100 মিটারের মধ্যে বস্তায় বস্তায়, বালতিতে বালতিতে বারুদ রাখা আছে। দেখুন প্রতিবেদন। আমরা আপনাদেরকে ওই বাড়ির ছবি দেখাচ্ছি। দেখুন বিস্ফোরণের অভিঘাত, পাঁচিল ভেঙে পড়েছে, ছাদ উড়ে গেছে। কি রাখা ছিল ওই বাড়িতে? বাজি তৈরির মশলা নাকি অন্য কিছু তৈরি করার জন্য মশলা রাখা ছিল? এই প্রশ্ন অনেকে তুলছেন। পুলিশ প্রশাসন, ভিলেজ পুলিশ কি করছিলেন তারা? যে নেতারা বলেন মানুষের সঙ্গে তাদের নিত্যদিনের যোগাযোগ, সেই নেতারা জানতেন না? একেবারে ফাঁকা মাঠ, আলপথ বেয়ে এলে দেখা যাবে এখানে কিন্তু ড্রামের পর ড্রাম একেবারে কিন্তু বিস্ফোরক পড়ে রয়েছে। বারুদ, যে বারুদ কিন্তু ওই যে গোডাউন, ওই গোডাউনে তৈরি হচ্ছিল। গতকাল রাতে বিস্ফোরণের পর এই ড্রাম ভর্তি বারুদ এবং বালতির পর বালতি ভর্তি বারুদ, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি কতটা ভয়াবহ। এবং এই বারুদ কিন্তু এখানে আনার, মজুত করার কে অনুমতি দিয়েছিল? এই বাজি কারখানা কি বেআইনি না অনুমোদিত, সেই প্রশ্নই তুলে দিচ্ছে। কারণ জনবহুল এলাকার মধ্যে এত বারুদ, এত বিস্ফোরক মজুদ রেখে কিভাবে আতশবাজি তৈরি হচ্ছিল, এবং আতশবাজি তৈরির ডেসিমেল যে শব্দের পরিমাপ করা যায়, সেই পরিমাপটা কত ছিল তা কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। একের পর এক ধোঁয়াশা, কারণ এই এলাকায় যে বাজি কারখানা চালাচ্ছিল কার মদতে চলছিল, পুলিশ কি করছিল, কেন পুলিশ গত 10 বছর ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? এখানে আমরা তো যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে ঘুরে এসেছি, ঘুরে ওদিকে সব ঘর পর সব বিল্ডিং উড়ে গেছে। এখানে এসে দেখছি ঘর থেকে প্রায় 1-150 মিটার দূরে এখানে এই বোম পড়ে রয়েছে, খড় দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে, মানে লুকোনোর চেষ্টা করেছে। যদি না গোপনীয় কিছু থাকে তাহলে লুকোনোর চেষ্টা কেন করবে? শুভেন্দুর কাছে যাব। শুভেন্দু, এই গ্রামে কি ভিলেজ পুলিশ বলে কিছু আছে? ওই এলাকায় থানায় কি পুলিশ কর্মীরা আছে? বাড়ি বিস্ফোরণে উড়ে যাচ্ছে, 8 জন মারা যাচ্ছে,
রাস্তার উপরে ওপেন এয়ার, সেখানে বস্তা রাখা রয়েছে, তার মধ্যে বারুদ রয়েছে। আরে পুলিশ কিচ্ছু জানে না, কোনোটা জানে না কিছু। একেবারেই সেই প্রশ্ন কিন্তু গতকাল বিস্ফোরণের পর তুলে দিয়েছেন এলাকার বাসিন্দারা। আমি এই মুহূর্তে সেই ফাঁকা মাঠে রয়েছি, টমেটো বাগান। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, বণিক পরিবারের 8টা প্রাণ চলে গেল, মারা গেল 8 জন, তার মধ্যে শিশু ছিল 4 জন। তারপর কি লুকানোর জন্য কারা রাতের অন্ধকারে গোডাউন থেকে এই বারুদ ভর্তি বস্তা এখানে ফেলে দিল? কেন, কিসের আড়াল করা হচ্ছে? তাহলে কি এই গোডাউনে বাজি তৈরির আড়ালে অন্য কিছু তৈরি হতো? তা না হলে এই যেহেতু ওই পরিবারের 8 জন মারা গেছে, সেহেতু যে 2 জন জীবিত রয়েছেন তারা কিন্তু তাদের পরিবারের এই যে কষ্টে এবং দুঃখের মধ্যেই কিন্তু নিমজ্জিত। ফলে কি করে এই বস্তাগুলো এলো ফাঁকা মাঠে? পুলিশ কি করছিল? কালকে তো দেখলাম পুলিশ রাত্রিবেলায় গোটা ঘটনাস্থল কর্ডন করে ফেলেছিল, ঘিরে ফেলেছিল, গোডাউন লক করে দিয়েছে। তারপরও গোডাউন থেকে এই রাশি বারুদের বস্তা ফাঁকা মাঠে কিভাবে এলো? শুধুমাত্র এটা নয়, আমি ক্যামেরা পার্সনকে বলে দেখানোর জন্য, এই আলপাত ধরে আসার পথে একের পর এক বারুদের বস্তা কিন্তু পড়ে রয়েছে। একেবারে এই পাশেই পড়ে রয়েছে আরও একটা বস্তা, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, টমেটোর বাগান। ফলে এই রাস্তা দিয়ে কিন্তু শিশুরা এবং গ্রামবাসীরা যাতায়াত করে। তারা কিন্তু এই কোনোভাবেই যদি এই বস্তা খুলে বা কোনোভাবে যদি এই জিনিসটিকে ব্যবহার করে তাহলে কিন্তু আবারও বিস্ফোরণ করতে পারবে। ফলে পুলিশ কোথায়? পুলিশের নিরাপত্তা কোথায়? পুলিশ কেন এই বিষয়গুলোকে নিয়ে তদন্ত করছে না? একদমই নজর থাকবে। পুলিশ কি করছে, পুলিশ তদন্ত কিভাবে করছে, ওই জায়গাগুলো এখনো কেন ঘিরে রাখা হলো না? কোন মামলা কি রুজু করা হয়েছে? মামলা রুজু করা হয়ে থাকলে কোন কোন ধারায়? লাইভ আপডেট নেব। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। দেখো, মামলা রুজু করা হয়েছে চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিক, এই দুজনের নামে। মূলত 7খানা ধারা দেওয়া হয়েছে, যেখানে খুনের চেষ্টার মতো জামিন অযোগ্য ধারাও কিন্তু প্রয়োগ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর যে তারা ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে এবং তারপর কিন্তু তারা তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু যখন এখানে ঘটনা ঘটেছে, যে জায়গায় ঘটনা ঘটেছে, তুমি একটু আগে দেখাচ্ছিলে, সেই জায়গাটাই কিন্তু এখনো এই অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবেই যারা স্থানীয়রা তারা বলছেন যে এই বস্তার মধ্যে বোম থাকতে পারে, তার কারণ গোল গোল জিনিস দেখা যাচ্ছে, বেশ কিছু মশলা, সেগুলো একেবারে এখানে ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা বলছেন এটাতে তাদের আতঙ্ক বাড়ছে, তার কারণ যেহেতু যথেষ্ট গরম বাড়ছে এবং সেই জায়গা থেকে কিন্তু গতকাল একটা বিস্ফোরণ তারা চাক্ষুষ করেছেন। আর যেন তার কোনো পুনরাবৃত্তি না হয়, সেই জন্য কিন্তু তারা রীতিমতো বিষয়টা নিয়ে চিন্তিত এবং তারা কিন্তু পুরো বিষয়টা কিন্তু যথেষ্ট চিন্তিত। এবং এখানে যারা রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করি। দাদা, এই যে এইখানে এটা রয়েছে, মানে চিন্তা কি হচ্ছে? হ্যাঁ, এখানে যেটা রয়েছে এরকম ফাঁকা, চিন্তা কি হচ্ছে? চিন্তা হচ্ছে, যদি কিছু দুর্ঘটনা হয় তখন আমরা কোথায় যাবো? তাহলে আমাদের ছেড়ে দেশ পালাতে হবে। তাহলে কি বাস চলে আমাদের দেশ ছেড়ে পালাতে হবে। তাই এরকম রাখলে আমরা কি করে থাকবো পাড়ার মধ্যে? কখন দেখলেন? কালকে দেখেছিলেন? না, কালকে না, এখন ওই খবর পেতে এখন দেখতে পেলাম। মানুষ চেঁচামেচি হতে এখন দেখতে পাচ্ছি এখানে চাপা দেওয়া আছে। এটা কি কালকে দেখেছিলেন? আমরা কাল দেখিনি, আজকের এসে দেখেছি যে এখানে এইসব পড়ে আছে। এসব খুব ভয়ের কারণ হয়ে আছে, কারণ এগুলো পুলিশ এখনো পর্যন্ত পরিষ্কার করছে না। আচ্ছা, এইখানে যে বাড়িতে মানে আতঙ্ক থাকারই কথা সুশোভন, খুব স্বাভাবিক। পাড়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রহস্যজনক বস্তা। সেই বস্তায় কি আছে কেউ জানে না। সেই বস্তায় বারুদ আছে না, বোম আছে না, আরো বড় কোনো বিস্ফোরক আছে, কেউ জানে না। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ওই জায়গা ঘিরে দেয়নি। নজর থাকবে পুলিশ কিভাবে কাজ করে সেদিকেও। ধোলাহাটে বাজি কারখানায় টাকা দিয়ে লাইসেন্স নেওয়া হয়েছিল। বিস্ফোরক কারখানার মালিকের আত্মীয়, প্রতি মাসে টাকা দিতে হতো পুলিশকেও। বিধায়কের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল, বিধায়ক সব জানতেন। দাবি মালিকের আত্মীয়ের, শুনুন। আমি যখন এসে ওদের জামাই হয়ে বারণ করি যে বাবা তোরা এইসব আগুনে খেলা করিস নি, বিচ্ছিরি জিনিস, বলে আমার লাইসেন্স করা আছে। আমি যত লাইসেন্স থাকে, এটা বাড়ির ভিতর চলে না, এর বাইরে কারখানা করতে হয়। বলে আমি কারখানা করেছি পিসমশা বাইরে। আমি এসে একদিন দেখলাম কারখানা আছে ওদের বাসের ওপর। অফিসাররা এলো, খাওয়া দাওয়া করলো, সব ছিল। ওই থানায় থেকে অফিসার এসে, এমএলএ ছিল। ওই যখন এই সব লাইসেন্স দিয়ে খাই হয়,
যখন আমি ওই বাদীটা হই প্রথমে হ্যাঁ প্রচুর এমএলএ তো সব কিছু করে দিয়েছে। না টাকাটা কে খেয়েছিল? ও এখন কাজ ধরবো বিধায়ক ধর্মী কাজ ধরবো, তারাই সব লাইসেন্স দিতে, তারাই সব থাকে কার নাম করবার। সেই সময় খাওয়াখাইটা দেখেছি। ওই ওই অফিসাররা সব ছিল, পুলিশ অফিসার ছিলেন ঢোলা থানার, বিধায়ক ছিল মানে সমীর জানাবাবু ছিলেন। এখানে কি করছিল সেই সময়? ওই খাইয়ে হচ্ছে বাবুদের। আমি জামাই এসে বাড়িতে শুনছি যে প্রতি মাসে যে টাকা দিতে আসতো, এটা কি প্রতি মাসেই আসতো? হ্যাঁ, ওটা পুলিশের সঙ্গে ওদের কন্ট্যাক্ট ছিল। প্রতি মাসে আসতো? কত টাকা করে দিতে হতো আমি বলতে পারবো না। মানে আসতো দেখেছে? হ্যাঁ দেখেছি, অফিসারে আসছে, যে কার তার সঙ্গে ঘুরছে বলে। আমি আবার জিজ্ঞেস করি বাবা কারা, মানে অফিসারেরা মাস শেষ বলে, মাস শেষ করেছে বাবা জানি না, বাবুদের দিতে হবে। এইটা আমাদের ছেলে বাবার কথা হতো। প্রচন্ড সম্পর্ক। হ্যাঁ, ও তৃণমূল করে। ওরা তৃণমূলই করে। ওর কাকার পদ ছিল, সে কাকার সঙ্গে কি গন্ডগোল হয়ে যেতে বিজেপি করছে, ওরা তৃণমূলের পথে আছে। হ্যাঁ, যখন হাওয়ার পথে আছে আর কি, যে হাওয়াটা চলছে খুব ভালো মিল।